জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10:30 থেকে বেলা 11:30টার মধ্যে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘে ভাষণে দেশের গণ অভ্যুত্থানের বীরত্ব গাঁথা পাশাপাশি নানা বৈশ্বিক ইস্যুতে কথা বলবেন ডক্টর ইউনূস। এতে থাকছে 3-0 তত্ত্ব ছাড়াও জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ কমানোর মতো বিষয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও গুতেরেসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্টনিও গুতেরেসের মধ্যকার আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে। বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সেই সাথে বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রে তারা সহায়তা করবেন বলেও জানান অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। অ্যান্টনি ব্লিংকেন বলেন, অধ্যাপক ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রের অপরিসীম শ্রদ্ধা রয়েছে এবং বাংলাদেশের সংকটপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি। এ সময় অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে এবং তিনি বিশ্বব্যাংকের মতো বহুপাক্ষিক সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা চেয়েছেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ নিয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, আজ রাতে তো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। তার বক্তব্যের মূল ভাগে কি কি বিষয় থাকছে? এখন এখানে বৃহস্পতিবার রাত মধ্যে অর্থাৎ বাংলাদেশ সময় 12টা থেকে রাত 12:30টার মধ্যেই তিনি জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন এবং এই ভাষণের মূল প্রথম গল্পটা উনি শোনাবেন যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের যে ছাত্র বিজয়ের যে গল্পটা এবং একটা 16 বছরের স্বৈরতন্ত্রের কিভাবে যে অবসান হয়েছে এবং কোন প্রেক্ষিতে উনি এই তরুণেরা ওনার মতো একজন বিজ্ঞ মানুষকে, একজন বয়স্ক মানুষকে গ্রহণ করেছেন, সেই গল্পটা উনি শোনাবেন। আরেকটা বিষয় শোনাবেন যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, খুব দ্রুততম সময়ে 1 মাসের মধ্যে বাংলাদেশ যে ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশ অনেক ভঙ্গুর অবস্থাতে বিশ্ব সহায়তা নিয়ে যে ঘুরে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশে যে দুর্নীতি 1 মাসের মধ্যে দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়েছে বিদেশে অর্থ পাচার এবং এই বিষয়গুলো উনি মূলত তুলে ধরবেন। এছাড়া বিশ্ব রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের নতুন বাংলাদেশ গঠনের, নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য তিনি জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের তিনি সহায়তা চাইবেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন যে আজকে 16টি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব, ডেনমার্কের রাষ্ট্রে বড় প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ইউএস বাংলাদেশ যে ব্যবসায়ী সংগঠন কাউন্সিল, তাদের সাথে একটা বড় মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং আমেরিকার সবচেয়ে বড় বড় যে চেইন স্টোর গুলো, যে কোম্পানিগুলো, তাদের সাথে বৈঠক করেছেন এবং তিনি সবাইকে বাংলাদেশে বিনিয়োগ এবং তাদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। যেমনটি বলছিলেন যে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো বৈঠক হয়েছেই,
এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা আপনি জানাচ্ছিলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের কথা জানাচ্ছিলেন। তাদের সঙ্গে বৈঠকের বিস্তারিত কি জানা গেছে? তাদের সাথে বৈঠকে মূল বিষয়টা জানিয়েছেন যে আমরা যেমন প্রেস কনফারেন্সে বলেছেন যে বিদেশে যে অর্থ যেগুলো পাচার হয়েছে সেই অর্থ পাচার মানে এই পাচারকৃত অর্থগুলো ফেরত আনার জন্য মূলত উনি সবচেয়ে বেশি ওনার এক নম্বর দাবি ছিল এবং জাতিসংঘের মহাসচিব এই ব্যাপার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ এবং ইউরোপীয় ইউনিয়নের যে জিরো টলারেন্সের যে অ্যান্টি কারাপশন যে টিম সেই টিমের সাথে উনি কথা বলেছেন এবং তারা এই লাইনে খুবই এক্সপার্ট। সারা পৃথিবীতে যত অর্থ পাচার হয়, যত দুর্নীতি, এই বিষয়টা তারা রোধ করতে পারে এবং তাদের অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এবং তাদের সাথে তিনি কথা বলেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব তিনি বলছেন তা সার্বিকভাবে সহায়তা করবেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে অর্থটা পাচার হয়েছে এই অর্থটা যদি বাংলাদেশে ফেরত আনা যায় তাহলেই আসলে বাংলাদেশের জনগণের অর্থ দিয়ে বাংলাদেশ পুনর্গঠন করা যাবে। তিনি এই বিষয়টা গুরুত্ব দিয়েছেন। আরেকটা বিষয় তিনি বলেছেন যে ব্যবসায়ীদেরকে যে এই নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের আইনেই দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফেরত আনিয়ে বিচারের মুখোমুখি দাঁড় করা যেতেই পারে এবং সেটা দেশের জনগণে করবে, দেশের আইন করবে এবং এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে ওনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাংলাদেশকে ভঙ্গুর বাংলাদেশকে নিয়ে ঘুরে দাঁড়ানো এবং তরুণ নেতৃত্বকে এগিয়ে দেয়া এবং তিনি বলছেন যে 15 থেকে 29 বছর বয়সের 37 মিলিয়ন অর্থাৎ 37% তরুণ যুবক রয়েছে যাদের শ্রম কাজে লেগিয়ে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের সংযোগ হতে পারে। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে সাইডলাইন বৈঠকের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস.এম. সুলাইমান। বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারত্ব চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বহুমুখী সংস্কারে ব্যবসার পরিবেশ উন্নত করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। স্থানীয় সময়ে বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানান তিনি সেখানে তাদের কথা শুনতে গেছেন। বিনিয়োগের পরিবেশ কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়েও তাদের মত চান তিনি। নতুন পথচলায় চান ব্যবসায়ীদের অংশীদারত্ব। এ সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ শুধু 17 কোটি মানুষের বাজার নয়, এটি দ্রুত বিশ্বের শীর্ষ 10টি ভোক্তা বাজারের একটি হিসেবে বিকশিত হচ্ছে। এছাড়া কৌশলগতভাবে দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের 300 কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় সুযোগও রয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশের অর্থনীতির জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। বড় অঙ্কের ঋণ সহায়তা পেতে আন্তর্জাতিক সংস্থার প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হলে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা সহজ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান, বিদেশি বিনিয়োগেও গতি আসবে। দীর্ঘ সময়ের দুর্নীতি, অর্থ পাচার, ভুল নীতির দায়ে দেশে বৈদেশিক মুদ্রার সংকট প্রকট হয়েছে 2 বছর ধরে। সবশেষ তথ্য মতে 17 সেপ্টেম্বর রিজার্ভ $24.3 বিলিয়ন দাঁড়ায়। আইএমএফের বিপিএম 6 স্ট্যান্ডার্ডে যা $20 বিলিয়ন নিচে। এ অর্থে দেশের 3 মাসের আমদানি ব্যয় নিষ্পত্তি চ্যালেঞ্জিং। সেই সঙ্গে বিদ্যুৎ জ্বালানি আমদানিতে বকেয়া ছাড়িয়েছে $2 বিলিয়ন। এমন পরিস্থিতিতে সরকার এডিবি থেকে প্রায় $2 বিলিয়ন, আইএমএফ থেকে $3 বিলিয়ন ঋণ পেতে চায়। অন্তর্বর্তী সরকার প্রধানের এবারের সফরে বিশ্বব্যাংক থেকে $3.5 বিলিয়ন ঋণ, যুক্তরাষ্ট্র থেকে $20 কোটি সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্টের মিটিং থেকে যে $3.2 বিলিয়ন কথা আসলো, আইএমএফ ম্যানেজিং ডিরেক্টরের সাথে মিটিংয়ে যে $3 বিলিয়ন রিকোয়েস্ট বাংলাদেশ করেছে সেটার ব্যাপারে একটা আর্লি পজিটিভ ইন্ডিকেশন এসছে। এগুলো আমার মনে হয় যদি সবগুলোই একটা ম্যাচুরিটির দিকে যায়, দিস উইল বি এক্সট্রিমলি হেল্পফুল। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক দুদেশের সম্পর্ক জোরদারের স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এতে দেশটিতে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়া, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সুফল মিলতে পারে বলে মত তাদের। শুল্কমুক্ত বাজারের বিষয় রয়েছে, এখানে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহযোগিতার বিষয় রয়েছে, আর্থিকভাবেও তারা বিভিন্ন ঋণ এবং যে গ্র্যান্ট আছেন এটা দেন, সেই ব্যাপারে আলোচনা এসছে এবং সার্বিকভাবে আমি মনে করি যে এটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ বৈশ্বিক
নেতা তাদের সাথে সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ হবে। ফলে সেই দিক থেকেও আমার মনে হয় যে অর্থনৈতিক একটা নতুন দ্বার উন্মোচন হবে। বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে বিদেশি ঋণ নির্ভর প্রকল্প বাস্তবায়নেও বাড়তি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো অন্যান্য প্রসঙ্গ। দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে আইনজীবী সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় সরকারকে বিপ্লবের চেতনা ধারণ করার তাগিদ দিয়ে কারো খেয়াল খুশি মতো রাষ্ট্র পরিচালনা করা যাবে না বলে সতর্ক করেন জামায়াতের আমির। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে সরাসরি কোনো সমালোচনা না করলেও বিভিন্ন বিষয়ে সতর্ক করে যাচ্ছে জামায়াতে ইসলামী। প্রথম দিকে নির্বাচনের সময় নিয়ে কোনো প্রশ্ন না তুললেও এখন নিয়মিত তাগিদ দিচ্ছেন দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আইনজীবী সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচনের জন্য অফুরন্ত সময় দেয়া যাবে না। অনতিবিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়ালগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন। এইটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে, আর দেরি করা যাবে না। বিগত সরকারের মদতপুষ্ট অনেক কর্মকর্তা এখনও গুরুত্বপূর্ণ পদে থাকায় সতর্ক করেন তিনি। এ সময় সরকারকে বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ থাকার তাগিদও দেন। জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা ভুলে না যান। এখানে কারো খেয়ালখুশি ব্যক্তিগত ইচ্ছা মতো চলার বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। এদিকে আন্দোলনে কোন দলের কতটা অবদান তা নিয়ে নানা চর্চা হলেও জামায়াত আমির আবারও জানালেন, জনগণের আন্দোলনে বিভাজন চান না তিনি। যারাই শহীদ হয়েছেন তারাই আমার, তারাই আমাদের, তারাই গোটা জাতির। আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না। গণঅভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়ার পরামর্শ দেন জামায়াত ইসলামীর আমির। কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিবিরের বিরুদ্ধে রগ কাটার যে অভিযোগ তোলা হয় তার প্রমাণ নেই বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল SM ফরহাদের। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। রাজনৈতিক পরিচয় প্রকাশের পর ক্যাম্পাসে প্রথমবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি বলেন, এই বিষয়ে খুঁজলে ছাত্রলীগের নামই বেশি উঠে আসবে। ফ্যাসিবাদ কায়েমে ছাত্রলীগ যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে। আমরা এটা আশা করছি। এটা আমি সহজ করে বলি, আপনি রক কাটার লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব ক্রাইম পাবেন ছাত্রলীগের নামে। আপনি জাস্ট সার্চ করবেন, শিবিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাবেন না। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে এখনো চক্রান্ত করছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। বন্দি চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তারা। বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি। অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের দোসররা। দিল্লিতে বসে শেখ হাসিনা এসব ষড়যন্ত্র করছে, তাই দ্রুত তাকে দেশে ফেরাতে হবে। দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষর থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে 500-র দিকে মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। এদিকে ছাত্র জনতার আন্দোলনে মাতোয়াইল এলাকায় পুলিশের গুলিতে নিহত সৈকতচন্দ্র দে এবং পারভেজের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কথা বলার স্বাধীনতা ফিরেছে। বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বললেও কেউ আয়নাঘরে বন্দি করবে না। এজন্যই 17 বছর লড়াই করেছে বিএনপি। আমরাই আমাদের দেশকে গঠন করতে পারবো এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি, আমাদের সেই সম্ভাবনা, সেই মেধা এখানে রয়েছে, যাতে আমরা একটা সত্যিকারের এবং সচল
কার্যকর গণতন্ত্রের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এখন সেই পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবার এবং আহত সবার পাশে বিএনপি ভবিষ্যতেও থাকবে বলে জানান দলটির নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ উত্তর সহ 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। সিটি কর্পোরেশনগুলো হলো ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। এদিকে আলাদা প্রজ্ঞাপনে 323টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। গেল 19 আগস্ট সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। এরপর সেখানে প্রশাসক নিয়োগ দেয় সরকার। 3 পার্বত্য জেলা ছাড়া বাকি 61টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। এসব জেলা পরিষদের চেয়ারম্যানদেরও আগে অপসারণ করা হয়। এর আগে স্থানীয় সরকার বিভাগ 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছিল। সব ক্ষেত্রেই প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা ঝুলে আছে 5 বছর, আর প্রায় 10 বছরে কোনো বৈঠকই হয়নি জাতীয় পর্যটন কাউন্সিলের। ফলে অপার সম্ভাবনাময় এই শিল্পে দৃশ্যত কোনো অগ্রগতিই নেই। এই অবস্থায় পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। পর্যটন অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভালো অবস্থানে থাকলেও সম্ভাবনাময় এই খাতকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। পর্যটনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান এখনও 109তম। সরকারি নানা আশ্বাসও মিলছে না তেমন সুফল। দেশের পর্যটন খাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসি, কিন্তু সবশেষ 2015 সালের পর এনটিসির আর কোনো বৈঠকই হয়নি। ফলে 2019 সালে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শুরু হলেও এখনও তা হয়নি অনুমোদন। এ মহাপরিকল্পনায় 2041 সাল নাগাদ বিদেশি পর্যটকদের উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি ও দেশীয় কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পর্যটন খাত সংশ্লিষ্টদের মতে মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দেরি হবে এ শিল্পে অব্যবস্থাপনাও তত বাড়বে। টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশকে যদি আপনি পজিশনিং মার্কেটিং করতে চান, বাংলাদেশকে যদি আপনি ব্র্যান্ডিংটাকে সুউচ্চ পর্যায়ে পৌঁছে নিতে চান, তাহলে সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং সরকারকে উচিত হবে পর্যটন সংশ্লিষ্ট সকলকে প্রায়োরিটি বেসিসে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেওয়া। দেরি হলো মহাপরিকল্পনা এনটিসিতে অনুমোদন হলে সুফল মিলবে বলে আশা ট্যুরিজম বোর্ড প্রধানের। মাস্টার প্ল্যানটা অনুমোদিত হবে জাতীয় পর্যটন পরিষদে। এই পর্যটন পরিষদ পুনর্গঠনের জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং দ্রুত এটার মিটিং আহ্বানের জন্য। তো ক্যাবিনেট ডিভিশন এটা পুনর্গঠনের জন্য কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুতই মিটিং হবে এবং আমরা এটা উপস্থাপন করব। বাংলাদেশ ভ্রমণে কানাডা, যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ সতর্কতা দিয়েছে তা প্রত্যাহার করতে কাজ চলছে বলেও জানিয়েছে ট্যুরিজম বোর্ড। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার পর্যটনের সংকট সম্ভাবনা নিয়ে আরো জানাতে রাঙামাটি ও সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাঙামাটিতে, সেখান থেকে জানাবেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, আমরা প্রায় সময় দেখি যে রাঙামাটিতে পাহাড় ধস, প্রাকৃতিক দুর্যোগ, এছাড়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সহিংসতা সহ নানা রাজনৈতিক সংকট তো রয়েছে। আর কি কি সংকট এই পর্যটন শিল্পে ব্যাঘাত ঘটাচ্ছে এবং এটি থেকে উত্তরণের কি ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন? আসলে রাঙামাটির যদি পর্যটন সেক্টরের কথা বলি, রাঙামাটি যদিও আমার পর্যটন সেক্টর বলি, বাট এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যেমন এই সময়ে পাহাড়ের প্রকৃতি অত্যন্ত সুন্দর হয়, এই সময়ে পর্যটক আছে রাঙামাটিতে, বাট আপনার গত শুক্রবারের সহিংসতা ঘটনার পরে রাঙামাটিতে একবারে টুরিস্ট নাই বললেই চলে। এটা হচ্ছে একটা উদাহরণ। আমি যদি বলি আপনাকে যে রাঙামাটিতে যে দেখা যায় যে এখানে রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক সমস্যা, এখানে যে বিভিন্ন ধরনের অপহরণের বিষয়, এখানে কিন্তু বারবার পর্যটন সেক্টরটাকে এখানে ক্ষতিগ্রস্ত করে। তারও ধারাবাহিকতা আমরা দেখি যে প্রতি বছর যদি আমরা 2টা মৌসুম ধরি বা 3টা মৌসুম ধরি, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে এই সমস্ত মৌসুমগুলোতে দেখা যায় হঠাৎ করে যখন অস্থিরতা তৈরি হয়, তখন কিন্তু আসলে পুরো রাঙামাটি পুরো একটা যে মৌসুমটা
একেবারে শেষ হয়েছে। আপনি যদি দেখতে পান এখন রাঙামাটির যে প্রাকৃতিক সৌন্দর্য, এইটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এই সময়ে আছে রাঙামাটি ভ্রমণে। বাট এই যে পরিস্থিতি যখন তৈরি হয়, গত শুক্রবারের যে পরিস্থিতি যে তৈরি হয়েছে, এরপরে পুরো রাঙামাটি ট্যুরিস্ট একেবারে শূন্য বলা যায়। এবং রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বলা হয়েছে যে রাঙামাটির যে সাজেক বেলিতে যেন ট্যুরিস্ট না যায় সেজন্য নিরুৎসাহিত করা হয়েছে। এটা যার কারণে এখন রাঙামাটি যে দেশি বিদেশি পর্যটক আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর যেটা দেখা যাচ্ছে যে এখানে যে সংকট, যেটা যে মানুষ বিনিয়োগ করতে চায়, যারা বড় ধরনের যারা ব্যবসায়ী রয়েছেন রাঙামাটিতে, যারা বাইরে থেকেও যারা ট্যুরিজম খাতে যারা বিনিয়োগ করতে চান, তারাও কিন্তু আসলে এই অস্থিরতার কারণে তারা কোনো বিনিয়োগ করতেছে না। আর অন্যদিকে নিরাপত্তার কথা যদি বলি, এখানে এমন যে পরিস্থিতি, যে আমরা যে এমন পরিস্থিতি আমরা দেখি যে এখানে যে নিরাপত্তা আসলে যখন পরিস্থিতির সমস্যা তৈরি হয়, তখন আসলে আমরা দেখি না যে আসলে এখানে কেউ আসলে নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে এখানে অস্থিরতা দেখা যায়, মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, যার কারণে এখানে দেশি বিদেশি টুরিস্ট কিন্তু আসতে চায় না। যার কারণে এখানে বিনিয়োগ করলেও কিন্তু সেক্ষেত্রে লস প্রজেক্টের আসলে কোনো বেনিফিট প্রজেক্ট হয় না আমরা দেখতে পাচ্ছি। যার কারণে রাঙামাটির ট্যুরিজম রাঙামাটির পরিস্থিতি যদি স্থায়ীভাবে কোনো শান্তি পরিবেশ যদি ফিরিয়ে আনা না হয়, সেক্ষেত্রে এখানে ট্যুরিজমের কিন্তু আসলে কোনো ডেভেলপ বলা যায় না। কারণ রাঙামাটির যে পরিস্থিতি, এটাকে মূলত রাঙামাটির পর্যটন কাজ যদি আরো ডেভেলপ করতে হলে, এখানে যে বলা হচ্ছে যে মানুষের পার্বত্য চুক্তির যে বাস্তবায়নটা, সেটা বলা হচ্ছে যে এটা যদি বাস্তবায়ন হয়, এখানে যদি স্থায়ী শান্তি ফিরিয়ে আসে, মানুষ যদি ভ্রমণে এসে যদি নিরাপত্তা বোধ করে, সেক্ষেত্রে হয়তো রাঙামাটির ট্যুরিজম তার ডেভেলপ করবে। আর এভাবে যদি থাকে, কিছুদিন পর অস্থিরতা দেখা দেয়, সন্ত্রাস, অপহরণ, গুম, এই যে সাম্প্রদায়িক হামলা দাঙ্গা যদি হয়, তাহলে এটা কিন্তু আসলে বলা যায় যে তাহলে রাঙামাটির পর্যটন থাকে আসলে ডেভেলপ করার কোনো সুযোগ নেই। হিমেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা যেমনটি হিমেলের কাছ থেকে শুনছিলাম, সিলেটে কিন্তু বছরে লাখ লাখ পর্যটক এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আসে, কিন্তু সিলেটেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের শ্রমিক অসন্তোষ বলেন, চা বাগানের শ্রমিক অসন্তোষ, শ্রমিক কর্মীদের সুযোগ সুবিধার অভাব সহ অনেক কিছুই রয়েছে। এই সংকটগুলো সমাধানের জন্য এই পর্যটন দিবসে বিশেষ কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হচ্ছে সিলেট, এবং সিলেটকে বলা হয়ে থাকে যে প্রকৃতি কন্যা। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিলেটের যে ঐতিহাসিক স্থাপনা তিন ব্রিজে, এবং আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নবাব আলী আমজদ, তিনি যে ঘড়িটি তৈরি করেছিলেন সেরকমই একটি স্থাপনা। তো সিলেট শহরে কিংবা শহরের বাইরে এ ধরনের বিভিন্ন স্থাপনা কিংবা পর্যটন স্পট রয়েছে। বিশেষ করে যদি জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, এই যে এলাকাগুলো, সেগুলোতে কিন্তু বছরের বেশিরভাগ সময় পর্যটকদের একটি আনাগোনা লেগেই থাকে। তবে সম্প্রতি সময়ে সিলেটের যে এই যে অপার সম্ভাবনা রয়েছে পর্যটন খাতে, সেই সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু একটু ব্যাঘাত ঘটেছে বলে আমরা পর্যটন সংশ্লিষ্টদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং তারা বলছেন যে আপনি জানেন, বিগত 2-3 মাসে সিলেটে কিন্তু 3 দফা বন্যা হয়, এবং এই 3 দফা বন্যার কারণে কিন্তু সিলেটের যারা এই যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু বিরাট একটি ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পেরেছি ছাত্র আন্দোলনকে ঘিরে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, তখনও কিন্তু সিলেটের পর্যটন খাত আবার কিন্তু একটি ধাক্কা খায়, এবং সেক্ষেত্রেও আসলে তখন পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর যে একটি অবস্থা, সেটি কিন্তু তৈরি হয়নি। তো সেক্ষেত্রে আসলে পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে হোটেল মোটেল যারা ব্যবসায়ী রয়েছেন, তারা বিশেষ করে 2-3টি সমস্যার কথা এই মুহূর্তে তারা চিহ্নিত করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। সেটি হলো, বন্যার কারণে সিলেটের যে বিভিন্ন পর্যটন স্পটে যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলো ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, এবং এই রাস্তাগুলো কিন্তু দ্রুত সংস্কার করা প্রয়োজন। পাশাপাশি তারা যে বিষয়টি বলছেন যে এই যে পর্যটন খাতে কিন্তু বিদেশি যে বিনিয়োগগুলো রয়েছে, সেগুলো কিন্তু সিলেটে একেবারেই কম। সুতরাং সিলেটের পর্যটন খাতকে আসলে তুলে ধরার ক্ষেত্রে কিংবা সিলেটের পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করতে হলে কিন্তু এই ধরনের যে বিনিয়োগ, বিদেশি যে বিনিয়োগ, সেটি কিন্তু প্রয়োজন রয়েছে, এটি তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকেও কিন্তু, যেহেতু এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছে, সুতরাং সরকারকেও কিন্তু এক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, যাতে করে সিলেটের পর্যটন খাতকে এগিয়ে নেওয়া যায়। এক্ষেত্রে কিন্তু তারা সরকারের যে আন্তরিক সহযোগিতা কিংবা প্রচেষ্টা, সেটি তারা
কামনা করেছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে তারা কিন্তু বিভিন্ন লোন নিয়ে বিভিন্ন ব্যাংক থেকে আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু লোন নিয়ে তারা তাদের ব্যবসা বাণিজ্য এখন পরিচালনা করার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আসলে সরকারের আন্তরিক সহযোগিতা ছাড়া তাদেরকে আসলে ঘুরে দাঁড়ানোটা এখন অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়াবে। সবকিছু মিলিয়ে সিলেটের পর্যটন খাতের সমস্যা সম্ভাবনা নিয়ে এই ছিল আমার কাছে সবচেয়ে। রাঙামাটি এবং সিলেট থেকে পর্যটন খাতের সংকট সম্ভাবনার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়তে মাস্টার প্ল্যান প্রায় চূড়ান্ত করেছে পর্যটন কর্পোরেশন। টাঙ্গুয়ার হাওর, নিঝুম দ্বীপ সহ 5 এলাকায় পর্যটনের বিশেষ গাইডলাইন তৈরি করা হয়েছে। এতে সেন্ট মার্টিন ভ্রমণে নিবন্ধন ফি আদায়ের সুপারিশ থাকছে বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়। বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পর্যটন মন্ত্রণালয়ের সচিব। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার, এর বালুকাবেলা আর নীল জলরাশির হাতছানি বিমোহিত করে সবাইকে। দক্ষিণে আছে ডেরাকটা বাঘের ডেরা সুন্দরবন। বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ এই বনেই কেবল টিকে আছে এই বাঘ, সাথে হরিণ, কুমির সহ নানা প্রজাতির প্রাণী। দেশের উত্তর পূর্বে টাঙ্গুয়ার হাওর, বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টির ঢলের পানি জমে এখানে। চারদিকে পাহাড় আর হিজল করচের বন। ভ্রমণ পিপাসুদের আপন করে নেয় সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের প্রকৃতি। উত্তর মধ্যাঞ্চলে রয়েছে 5000 বছরের প্রত্নতত্ত্ব। এই জনপদে 1000 বছরের ইতিহাস লুকিয়ে আছে মহস্থানগড়, সোমপুর বিহার, ময়নামতির টেরাকোটায়। সম্প্রতি পদ্মা সেতুর মাওয়া পয়েন্টকে বাণিজ্যিক পর্যটন হিসেবে গড়ে একটি মহাপরিকল্পনা চূড়ান্ত করেছে পর্যটন কর্পোরেশন। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব। মাস্টার প্ল্যানের আন্ডারে আমরা অ্যাকশন প্ল্যান করে আমরা বিনিয়োগের উদ্যোগ নেওয়া হবে এবং তখন পর্যটন শিল্পর অগ্রযাত্রা আরও দৃশ্যমান হবে। সভায় সেন্ট মার্টিন ভ্রমণে নিবন্ধন ফি আদায়ের সুপারিশ করেছে বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়। রেজিস্ট্রেশন চালু করা, যে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যুরিস্ট সেখানে যাবে একদিনে, তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল কিন্তু চূড়ান্ত হয় নাই। পর্যটন শান্তির সোপান, এই প্রতিপাদ্যে শুক্রবার সারা দেশে উদযাপন হবে বিশ্ব পর্যটন দিবস। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2006 সালের পর 2024 আরেকবার যুদ্ধের সাক্ষী লেবাননবাসী। সময়ের পার্থক্য 18 বছর, তবে হামলা, ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি আর অসংখ্য মানুষের মৃত্যুতে ফল একই। নতুন করে সংঘাতে বাস্তুচ্যুত প্রায় 1 লাখ বাসিন্দা। 2006-এ সপরিবারে একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন ফেরাল মেহসেন। আবারও সেই একই জায়গায় স্থান হয়েছে তাদের। এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছে পরের খবরে। আগামী 6 অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে আসন পেতে 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 3 অক্টোবর আসন বণ্টনের ফল প্রকাশ করা হবে, আর 5 অক্টোবর হলে নিজ নিজ রুমে উঠতে পারবেন শিক্ষার্থীরা। এরপর 6 অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু হবে। স্কুলে ভর্তির ক্ষেত্রে এবারও লটারি পদ্ধতি থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, তবে এরপর থেকে পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে এক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। লটারি পদ্ধতিতে স্কুলে ভর্তি বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে রোববার। এবারের পর থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম চালানো হবে বলে জানা গেছে। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের পক্ষ থেকে লটারির মাধ্যমে ভর্তির বিষয়ে আপত্তি তোলা হয়। একটু প্রস্তুতি নেওয়া দরকার যে আমরা যে এটা রেখেছি তাতে কি লাভ, যদি বাদ দিই তাহলে যে রিপারকাশন হতে পারে সেটার কনসিকুয়েন্স কি, সেগুলো নিয়ে আমার মনে হয় একটা আমরা দুই উইং থেকেই সমন্বিতভাবে একটা প্রস্তাব তৈরি করা দরকার। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় শিগগিরই তারল্য সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় দুর্বল ব্যাংকগুলো।
বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বলেন, ব্যাংকিং খাতের সংস্কারের লক্ষ্যে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নেন এমন এক সময় যখন ব্যাংক খাতে চরম অস্থিরতা এবং তারল্য সংকট। প্রথম পদক্ষেপ হিসেবে 11 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করেন। দুর্বল ব্যাংক চিহ্নিত এবং তারল্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়। 1 মাস ধরে এ নিয়ে চলে আলোচনা। পরে কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাসে এগিয়ে আসে 10 ব্যাংক। তারল্য সংকটে পড়া 5টি ব্যাংকে প্রাথমিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে। যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন সেটা ওনারা করবেন। আর আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন যে যেই কারণে এই ব্যাংকগুলোর অবস্থা এমন পর্যায়ে গেছে সেটার জন্য আমরা অতি তড়িঘড়িতে ব্যবস্থা নিয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা ঠিক করি। কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার উদ্যোগে অন্যান্য ব্যাংকগুলো পাশে রয়েছে। আমাদের তরফ থেকে ব্যাংকিং খাত থেকে যতটুকু প্রয়োজন সেই সাহায্য সহযোগিতা আমরা সরকারকে করব, যাতে করে ভবিষ্যতে ব্যাংকিং খাত কখনো কোনো দুষ্ট চক্রের হাতে না পড়ে এবং ব্যাংকিং খাত সর্বতোভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য কন্ট্রিবিউট করতে পারে। সংকটে থাকা অধিকাংশ ব্যাংকের পরিচালনা পর্ষদে আধিপত্য ছিল এস আলম গ্রুপের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের নিত্যপণ্যের বাজার নিয়ে আরো জানাতে বরিশাল ও বগুড়া থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছে বরিশালে, জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালে আজকে বাজার দর কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম ওঠানামা করছে? সপ্তাহের ব্যবধানে বরিশালে যে কাঁচা বাজার এবং মাছের বাজার রয়েছে তাতে কিন্তু বেশ দাম চড়া রয়েছে এবং কেজিতে কাঁচা বাজারে যদি আমি বলি কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত প্রত্যেকটি সবজির দামই বেড়েছে। এর পাশাপাশি 40 থেকে 50 টাকা পর্যন্ত মাছের দাম বেড়েছে। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে আসলে গত সপ্তাহে যে বাজার দর আমরা দেখেছিলাম তার সাথে কিন্তু এই সপ্তাহে কোনো মিল নেই। যেটি হচ্ছে যে আসলে কাঁচা মরিচ গত সপ্তাহে 200 থেকে 220 টাকা বিক্রি হলেও এই সপ্তাহে কিন্তু আমরা দেখছি যে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদি কাঁচা কলার কথা বলি, যে কাঁচা কলা কিন্তু গত সপ্তাহে 20 থেকে 30 টাকা হালি বিক্রি হয়েছে, আজকে কিন্তু সেই কাঁচা কলা কিন্তু 50 থেকে 60 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এমন একটি তফাৎ দেখে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি হতাশা বিরাজ করছে। যে শশা কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছিলাম 40 টাকা 50 টাকায় বিক্রি করতে, সেই শশা কিন্তু এই সপ্তাহে 70 থেকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু আসলে কাঁচা বাজারে যে অবস্থা তাতে কিন্তু মানুষের মাথায় হাত এক প্রকার এটি বলাই যায়। সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে আসলে বাজারে সকাল থেকে যেটি হয়েছে যে আসলে কাঁচামরিচ প্রকারভেদে আপনার 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে, বেগুন 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, টমেটো 160 থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে, গাজর 180 টাকায় বিক্রি হচ্ছে, বরবটি 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ 80, 90, 60 টাকার নিচে কিন্তু আসলে কোনো সবজি কিন্তু মিলছে না বাজারে। এর পাশাপাশি যদি মাছের বাজারে কথা বলি, আসলে মাছের বাজার যখন আমরা গিয়েছিলাম, মাছের দাম দেখে যখন আমরা ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছিলাম যে কেন মাছের দাম এত বৃদ্ধি, তারা যেটি বলছেন যে এলসি সাইজের যে ইলিশটি রয়েছে সেটি যখনই সংকট পড়ে বাজারে তখনই কিন্তু আসলে মাছের দাম বিক্রি করে। অর্থাৎ এলসি সাইজ যেটা বোঝা যায় যেটা হচ্ছে যে 1 কেজির নিচে অর্থাৎ 900 গ্রাম থেকে 600 গ্রামের মধ্যে যে মাছটি, সেই মাছটি যখন বাজারে সংকট দেখা দেয় তখনই কিন্তু ঘেরে চাষ করা যে মাছগুলো রয়েছে সেই মাছের দাম কিন্তু বেড়ে যায়। সেটি কিন্তু ব্যবসায়ীরা বলছেন এবং ক্রেতারা যেটি বলছেন যে আসলে বাজার মনিটরিংটা প্রয়োজন, সেই বাজার মনিটরিং করা গেলে কিন্তু আসলে দাম নিয়ন্ত্রণে আসবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে জানাবেন সহকর্মী জজিব হোসেন। জজিব, বগুড়াতে আজকে বাজার দরের পরিস্থিতি কেমন দেখছেন? বগুড়াতেও আসলে বরিশালের মতো একই অবস্থা, একই চিত্র আমি দেখেছি। আপনি জানেন যে গেল 2-3 দিন যাবৎ কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ, সেই একেবারে যে কোনো সময় যে বৃষ্টিপাত থামবে সেটি কিন্তু সুযোগ নেই, যার কারণে কৃষকরা, এখানকার যারা বিক্রেতারা আছেন কিংবা যারা চাষিরা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তারা মাঠ থেকে সবজি তুলতে পারছেন না কিংবা পরিবহনের যে ব্যবস্থা করবেন সেটিও কিন্তু তারা করতে পারছেন না। তো যার কারণে কিছু কিছু সবজির দাম বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আপনার এই কাঁচামরিচের যে দামটি ছিল গেল 2 দিন আগেও আমি দেখেছি 200 থেকে 180 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে প্রায় 240 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে যেমন
বেগুনের দামটি বেড়েছে কিন্তু কেজি প্রতি 40 টাকা দরে, অর্থাৎ গেল সপ্তাহে যেটা বিক্রি হয়েছিল 60 টাকা সেটা কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে, আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা দরে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে যে পেঁয়াজ, দেশি পেঁয়াজ যেটি রয়েছে সেই দেশি পেঁয়াজে প্রায় 100 টাকা, 110 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। এবং ইন্ডিয়ান পেঁয়াজ যেটি আসলে আমদানি করা হয়েছে সেই আমদানিকৃত পেঁয়াজটিও কিন্তু আপনার 110 টাকায় বিক্রি হচ্ছে। তো বলা চলে যে আমদানি করার পরে যে দেশি পেঁয়াজের যে দামটি কমার কথা সেটি কিন্তু তেমন একটা কমেনি। এছাড়া মাছ, মাংস এবং মুরগির দামও কিন্তু কিছুটা বেড়েছে। সেক্ষেত্রে গরুর মাংসের দামটা আমরা দেখেছি যে ছাত্র এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে 700 টাকা নির্ধারণ করে দেওয়া হলেও সেটি কিন্তু আবারও 720 টাকায় বিক্রি হচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছে বগুড়া থেকে সার্বিক বাজার পরিস্থিতি। বরিশাল এবং বগুড়া থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট ও দেশ টিভির সাংবাদিকদের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। গ্রুপটির দুর্নীতির বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক, প্রতিবেদক সহ 5 জনের বিরুদ্ধে 2টি মামলা করে প্রতিষ্ঠানটি। আর দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিবেদকের বিরুদ্ধে একই রকম মামলা করে ওরিয়ন। মামলা দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন ডিআরইউ নেতারা। বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরাই তাদের কাজ। তথ্যবহুল সংবাদ প্রকাশের পরও এমন মামলা হয়রানিমূলক বলে মন্তব্য ডিআরইউ এর। এদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মামলা প্রত্যাহার সহ দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিচারে দাবি করেন তারা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় 500 কোটি টাকা করে 2টি মামলা করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দেশ টিভির বিরুদ্ধে হয়রানিমূলক এই মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ও সর্বস্তরের সাধারণ মানুষ। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়। অন্তর্বর্তী সরকারের সংস্কারের এই সময়ও সাংবাদিকদের কেন কণ্ঠরোধ করতে মামলা হচ্ছে, এমন প্রশ্ন তোলেন সাংবাদিকরা। তথ্য প্রমাণের সব ডকুমেন্ট আমাদের আছে, আমরা জার্নালিজমের যত ইথিক্স আছে সব ইথিক্স মেনটেন করে আমরা এই রিপোর্ট করেছি। অতীতের মতো আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে, মানহানি মামলা দেওয়া হচ্ছে। এসব মানহানি মামলা গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকরা ভয় পায় না। সাহস থাকে তো আপনাদের যখন আমরা যোগাযোগ করেছি তখন আপনারা কেন সামনাসামনি মুখোমুখি হতে পারেননি? তখন কেন আপনারা দাঁড়িয়ে বেরিয়েছেন? যে ধরনের নিয়মগুলো মানা দরকার প্রত্যেকটা নিয়ম মেনেই আমরা একটি সংবাদ প্রচার করি। এবং আমরা দেখেছি গতকালকে আমাদের দেশ টিভিতে 2টি মামলা করেছে মানহানির, 500 করে 2টি 1000 কোটি টাকার মানহানির মামলা করেছে। যারা সাংবাদিক অনুসন্ধানী সাংবাদিকতা করে তাদের নামে কোনো ধরনের মামলা যেন না হয়। যে সংবাদ প্রচার করা হয়েছে সেই সংবাদ একেবারে তথ্যবহুল এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করেই টেলিভিশনের সংবাদ প্রচার করা হয়েছে। মানববন্ধনে বক্তারা ওরিয়ন গ্রুপের করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। আদালতে যখন আমরা দেখি যে অনেক টাকা মূল্যের মানহানি মামলা হয়, এটা শুধু আজকে না, সবসময় হয়েছে। এটা একটা বড় উদ্দেশ্য হচ্ছে যখন সংবাদকর্মীরা যেন উৎসাহ হারিয়ে ফেলেন সংবাদ করবার ক্ষেত্রে। সরকার এমন একটা ব্যবস্থা করুক যে কোনো ব্যক্তি সংক্ষিপ্ত হলে যেন প্রথমে প্রেস কাউন্সিলে যেতে হবে। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা চাই বলে মানববন্ধনে জোর দাবি তোলে সাংবাদিকরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর ছিল এখনকার মতো বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ পরে।